নমস্কার, আমার চ্যানেল ইংলিশ লার্নিং ইজি টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম অ্যাডজেক্টিভের প্রকার সম্পর্কে, কি কি ধরনের অ্যাডজেক্টিভ হয় বা হতে পারে। আর আজকে ভিডিওতে আমরা শিখব ভার্ব বা ক্রিয়াপদ সম্পর্কে। তো চলো ভার্ব কাকে বলে আমরা দেখি। যে শব্দ সাবজেক্টের কাজ, অবস্থা বা অধিকার সম্পর্কে কিছু বলে তা হলো ভার্ব বা ক্রিয়া। ওকে, অর্থাৎ কি হলো, এ ভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ সেজ সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের কাজ বা অবস্থা বা অধিকার সম্পর্কে কিছু বললে সেটা হবে ভার্ব। ওকে, তো কয়েকটি ভার্বের উদাহরণ দেখো। আই লাভ মাই পেরেন্টস, আমি আমার বাবা মাকে ভালোবাসি। এখানে লাভ মাই ফাদার টিচ মি ইংলিশ, এখানে টিচ আমার বাবা আমাকে ইংরেজি শেখান বা পড়ান। টিচ সুমিতা সিংস আ সং, সুমিতা একটি গান করে বা গায়। তো সিংস এখানে। ওকে, তো ভার্বের কি কি প্রকার হয় চলো আমরা দেখি। 1, 2 করে আমি লিখেছি। প্রথম হলো অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারি ভার্ব বলতে আমরা সেই সব ভার্বকে বুঝবো যারা মেন ভার্ব বা মূল ক্রিয়াপদকে তার অর্থ বদলে সাহায্য করে বা যার ফলে সমগ্র বাক্যের অর্থ আকার প্রকৃতিগতভাবে পরিবর্তন হয়। ওকে, অক্সিলিয়ারি ভার্ব কি হলো, সাহায্যকারী ক্রিয়া, মানে মূল ক্রিয়াকে সাহায্য করবে বা সেই বাক্যের অর্থ বদল করতে সাহায্য করবে। ঠিক আছে, তো কয়েকটি উদাহরণ দিয়েছি। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। তো এখানে মূল ভার্ব দেখো রাইটিং মানে লেখা, কিন্তু অ্যাম এখানে মূল ভার্ব নয়, এটা ভার্বকে সাহায্য করছে। রাইট মানে লেখা, কিন্তু আমি এখন একটি চিঠি লিখছি, এটা কিন্তু অর্থ বদল করে দিচ্ছি। অ্যাম রাইটিং বললে কিন্তু আলাদা মানে হবে, আর শুধু আই রাইট এ লেটার বললে কিন্তু আলাদা মানে হবে। তো তাহলে এখানে অ্যাম হলো অক্সিলিয়ারি ভার্ব। আই ক্যান ডান্স মানে আমি নাচ করতে পারি, তাহলে এখানে ডান্স হলো মূল ভার্ব বা মেন ভার্ব, আর ক্যান হলো অক্সিলিয়ারি ভার্ব। ডু ইউ নো মি, তুমি কি আমায় চেনো বা জানো, এখানে নো হলো মূল ভার্ব আর ডু হলো অক্সিলিয়ারি ভার্ব। এরকম প্রচুর হবে, আমি ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয় তার জন্য আমি অল্প কিছু উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছি। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি হলো, যেটা অর্থ সম্পূর্ণ করতে পারে, আর ইনফাইনাইট কি, যেটা অর্থ সম্পূর্ণ করতে পারে না। চলো কাকে বলে আমরা দেখি। যে ভার্ব নিজেই ক্রিয়ার অর্থ সম্পূর্ণ করতে পারে তাকেই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। আর যে ভার্ব ইনফাইনাইট কে আরেকটা বলে নন ফাইনাইট। ইনফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব হলো কি ফাইনাইট ভার্বের ঠিক উল্টো। ইনফাইনাইট হলো ক্রিয়ার অর্থ সম্পূর্ণ করতে পারে না, এর কাজের জন্য ফাইনাইট ভার্বের অবশ্যই দরকার হয়। এই ভার্ব কখনো সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে না। ঠিক আছে, তো দেখো ফাইনাইট ভার্বের উদাহরণ কি। আই অ্যাম এ গার্ল, আমি হই একটি বালিকা। ইউ হ্যাভ এ ফুটবল, তোমার একটি ফুটবল আছে। হি ক্যান ডু সাম, সে অঙ্ক করতে পারে। তো এখানে দেখো প্রত্যেকটি বাক্যের কিন্তু অর্থ সম্পূর্ণ আছে। আই অ্যাম এ গার্ল, আমি হই একটি মেয়ে। ইউ হ্যাভ এ ফুটবল, তোমার একটি ফুটবল আছে। আর হি ক্যান ডু সাম, সে অঙ্ক করতে পারে। মানে প্রত্যেকটি কিন্তু এটা ভার্বটা কি বলতে চেয়েছে তার অর্থ কিন্তু সম্পূর্ণ রয়েছে। কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে দেখো, আই ওয়ান্ট টু নো মানে আমি জানতে চাই। আমি জানতে চাই, ঠিক আছে, কিন্তু আমি কি জানতে চাই, কেন জানতে চাই, এগুলো কিন্তু কোনো লেখা নেই। মানে এখানে কিন্তু ভার্বের অর্থ অসম্পূর্ণ আছে বা এখানে প্রশ্ন থেকে যাচ্ছে বাক্যের মধ্যে। ইউ লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করো। তুমি খেতে পছন্দ করো, কি খেতে পছন্দ করো এটা কিন্তু বলেনি, বা কি ধরনের খাবার খেতে পছন্দ করো, কোনো নির্দিষ্ট খাবার কোনো কিছুই বলেনি, এখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এরকম অনেক বাক্য হতে পারে, আমি মাত্র দুটো উদাহরণ দিয়ে দেখিয়েছি। তো এখানে ফাইনাইট আর ইনফাইনাইট তাহলে তোমরা বুঝতে পারলে। ওকে, তো
এরপরে দেখো স্টেট ভার্ব অ্যান্ড ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব কি? স্টেট মানে অবস্থা নির্দেশক ভার্ব, ঠিক আছে? তো এই ভার্ব কোনো অবস্থা বা ঘটনাকে নির্দেশ করে বা এটা নির্দেশক ক্রিয়াপদ, ঠিক আছে? ইভেন্ট মানে ঘটনা, স্টেট মানে অবস্থা। তো এরকম ভার্বের কি কি উদাহরণ হতে পারে দেখো, আই লাইক টু লিসেন মিউজিক, আমি মিউজিক শুনতে পছন্দ করি বা গান শুনতে পছন্দ করি বা সুর শুনতে পছন্দ করি। টেক দ্য বুক, বইটা নাও। ইউ ফিল আনওয়েল, তোমার অসুস্থ বোধ হচ্ছে। তো দেখো এখানে খেয়াল করো যে সাধারণভাবে আমরা কাজ করা বলতে যা বুঝি এরা কিন্তু তা বোঝাচ্ছে না। আমি মিউজিক শুনতে ভালোবাসি, তো এখানে কি কাজ করা বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। এখানে কি না, এই ক্রিয়াগুলোর প্রভাব কিন্তু মনের উপর প্রভাব বিস্তার করছে, তাই তো? এগুলো কি হয়, এগুলো অনুভব করা যাচ্ছে, তাহলে এগুলো অনুভব করা সোজা, কিন্তু বাইরে থেকে বোঝা কঠিন যে এগুলো কোনো কাজ কিনা আসলে। এই ধরনের ভার্বগুলোকে স্টেট ভার্ব বলছে বা অবস্থা নির্দেশক ক্রিয়া বলছে। আবার দেখো 2 নম্বরে দেখো কি না, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া এখানে বোঝাচ্ছে টেক দ্য বুক মানে বইটা নাও, ঠিক আছে? তো দেখো এই ভার্বগুলো কি কাজ নির্দেশ করছে, এগুলো কাজ বলতে আমরা বুঝি যা সেইগুলোই কিন্তু। টেক দ্য বুক, বইটা নাও, তো এটা এখানে কাজ বোঝাচ্ছে। কিন্তু লিসেন মিউজিক এটা কিন্তু কাজ বোঝাচ্ছে না। তো এই ধরনের ভার্বগুলোকে টেক দ্য বুক, এটা বইটা নাও, এটা কাজ বোঝাচ্ছে। তো এগুলো কিন্তু একটা কাজ বা ঘটনা, এগুলো কিন্তু ইভেন্ট ভার্ব বা ঘটনা নির্দেশক ভার্ব বলা যাবে। এগুলো একটু বড় হলে মানে পড়বে, তো যারা বড় তাদের একটু কাজে লাগবে, খুব ছোটদের এগুলো কিন্তু সেই রকম ভাবে বিশেষ কাজে লাগবে না। ওকে, তো 4 নম্বরে কি আছে, ট্রানজিটিভ ভার্ব। যে সমস্ত ভার্ব বা ক্রিয়াপদ সঙ্গে অবজেক্ট নেয়, মানে যে বাক্যে কিন্তু ভার্বের পরে অবজেক্ট আছে সেগুলোকে কিন্তু ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, অবজেক্ট মানে ক্রিয়া, তো সকর্মক ক্রিয়া বলবো। কিরকম, সি ড্রজ এ পিকচার, সে আঁকে কি একটি ছবি। তো সে আঁকে এই পর্যন্ত বললেই কিন্তু শেষ, কিন্তু এর সাথে অবজেক্ট আছে কি না, এ পিকচার। তো এর অবজেক্ট আছে, তাই এই ড্রজ ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হবে এই বাক্যে। আই টোল্ড হার এ স্টোরি, আমি তাকে একটা গল্প বলেছিলাম। তো এখানে টোল্ড হলো ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এরপরে কিন্তু দুটো অবজেক্ট আছে, একটা হার আছে একটা স্টোরি আছে। হি আস্কড মি আ কোয়েশ্চেন, সে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। এখানেও দুটো অবজেক্ট, দুটো অবজেক্ট থাকুক একটা অবজেক্ট থাকুক সেটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হবে। রাতুল গোজ টু মার্কেট টু বাই ভেজিটেবলস, রাতুল বাজারে যায় কিসের জন্য, সবজি কেনার জন্য। তো এখানেও গোজ হবে ট্রানজিটিভ ভার্ব। ওকে, আর ইনট্রানজিটিভ ভার্ব কি না, যে সমস্ত ভার্ব কোনো অবজেক্ট সঙ্গে নেয় না বা যেসব ভার্ব কোনো অবজেক্ট নেওয়ার প্রয়োজন পড়ে না তাদের ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া বলে। ট্রানজিটিভ ভার্বের ঠিক উল্টোটা। তো এখানে কি, উই ওয়াক আমরা হাঁটি, হি স্লিপস সে ঘুমায়, দ্য বার্ড ফ্লাইজ পাখিরা ওড়ে, পাখি উড়ে, দ্য কং ব্লোজ শাঁখ বাজে। তো এখানে ইনট্রানজিটিভ ভার্ব, কেন এগুলো দেখো কোনোটারই কিন্তু অবজেক্ট নেই, আছে কি নেই। উই ওয়াক আমরা কোথায় হাঁটি, কখন হাঁটি, কেন হাঁটি, কিছুই লেখা নেই। হি স্লিপস ঘুমায়, কখন ঘুমায়, কোথায় ঘুমায়, কোথাও কিছুই লেখা নেই। তো বার্ড ফ্লাইজ প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে দেখো কিন্তু এর কোনো অবজেক্ট নেই, তো এগুলো হবে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে ভার্বেরও কিন্তু অ্যাডজেক্টিভের মতো রূপ আছে। কিরকম, ভার্বের 3টে রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, 3টে রূপ আছে। তো এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, যে কোনো বাক্য ইংরেজি বাক্য লিখতে গেলে বা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই ওই রূপগুলো দরকার হবে, ঠিক আছে, বা ফর্মগুলো দরকার হবে। তো ভার্বের ওই ফর্মগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে, মনেও রাখতে হবে। তো সেটা আজকের ভিডিওতে শিখছি না, পরের ভিডিওতে কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি নিয়ে আসব সেই ফর্মগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর যারা দর্শক বন্ধুরা আমার সাথে আছো তাদেরকে তো
অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আর আমার ভিডিও যদি তোমাদের দরকারে আসে তাহলে অবশ্যই লাইক করো, আর কেমন হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি।